বন্ধুরা, আজ আমি এমন একটা সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি যেখানে একটা নামকরা ব্যারিস্টারের মেয়েকে তার বয়ফ্রেন্ড গ্রাম থেকে মুম্বাই শহরে নিয়ে এসে বেশ্যাদের কাছে মাত্র কিছু টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেয়। এখানে শেষ পর্যন্ত নিষ্পাপ মেয়েটির সাথে কি কি হয় আর এই সমাজ কি তাকে মেনে নিবে, এই সব কিছুই জানতে আমার সাথেই থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ভালোই লাগবে। তাই আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। গল্পের শুরুতেই আমরা 14 বছরের একটা মেয়েকে দেখতে পাই, যাকে কয়েকটা মহিলা মিলে জোর করে মেকআপ করে দিচ্ছে। পরপরই একটা রুমের ভিতর বসিয়ে দেয়, সাথে রুমের ভিতর একটা পুরুষকেও পাঠিয়ে দেয়। সে জোর করে মেয়েটিকে ভোগ করে। এখানে আমাদের বুঝতে আর বাকি নাই যে এই জায়গাটি হলো যৌনকর্মীদের, আর এখানের মালিক রেশমি বাই। একটা মেয়ে এসে রেশমি বাইকে বলে নতুন মেয়েটি গত 3 দিন ধরে কিছুই খাচ্ছে না, শুধু কাঁদছে আর কাঁদছে, সে কাজেও বসছে না। এমন ভাবে থাকলে মেয়েটি খুব তাড়াতাড়ি মারা যাবে। তখন পাশ থেকে রেশমি বাইকে একজন বলে, এই মেয়েটিকে একমাত্র গাঙ্গুবাই ছাড়া কেউ বুঝাতে পারবে না, ওকে একবার ডাকলে হয় না? একটু পরেই আমাদের গল্পের মেইন ক্যারেক্টার গাঙ্গুবাইয়ের এন্ট্রি হয়। রেশমি বাই বলে, অনেক চেষ্টা করছি কিন্তু মেয়েটিকে কোনোভাবে বসে আনতে পারছি না, দেখো তো তুমি কিছু করতে পারো কিনা। গাঙ্গুবাই রুমের ভিতর গিয়ে দেখে মেয়েটিকে ওরা হাতে শিকল দিয়ে পশুর মতো বেঁধে রাখছে। তাই তাকে পানি দিয়ে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই বোন, তোমাকে এখানে কে এনেছে? মেয়েটি বলে, আমাকে আমার স্বামী বিক্রি করে দিয়ে গেছে। তখন গাঙ্গুবাই বলে, বিক্রি করে দিছে তো দিছে, এর ভিতরে একবার যে প্রবেশ করে সে আর কোনোদিন বেরোতে পারে না, আর বেরোলেই সমাজ তাকে আর মেনে নেবে না। মেয়েটি বলে, এরা আমাকে নোংরা নোংরা কাজ করতে বলে, আর না করলে খুব মারে, আমি এখানে থাকতে চাই না দিদি, দয়া করে আমাকে বাঁচাও। গাঙ্গুবাই বলে, নাম কি রে তোর? মেয়েটি বলে, আমার নাম রত্না। তখন গাঙ্গুবাই বলে, আমার নাম ছিল গঙ্গা, গঙ্গা কাঠিয়াবাড়ি, আমার পরিবারটাও ছিল খুব নামকরা, আমি ব্যারিস্টারের মেয়ে। তাহলে শোন আমি এখানে কিভাবে আসছিলাম। এবার আমাদের কাহিনী কিছু বছর পিছনে চলে যায়। গ্রামের খুব সম্মানীয় এবং নামকরা ব্যারিস্টার বাড়ি, যেখানে একমাত্র সুন্দরী মেয়ে গঙ্গা। গঙ্গার একটা বড় স্বপ্ন ছিল, সে একদিন সিনেমার নায়িকা হবে। সে সবার সাথে হেসে খেলে নাচ গান করে কাটাতো। একদিন তার বয়ফ্রেন্ড এসে বলে, আমি মুম্বাইয়ের টিকিট কেটে রেখেছি, তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে, তোমার দেবানন্দ সিনেমায় কাজ করার সুযোগ হয়েছে। গঙ্গা তো এই শুনে ভীষণ খুশি। সে বলে, যাই যাই, খুশির সংবাদ বাবাকেও দিয়ে আসি। তখন তার বয়ফ্রেন্ড রণবিক বলে, হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে কখনোই বাবা মুম্বাই যেতে দেবে না, আমাদের কাউকে কিছু না বলেই যেতে হবে, এই সুযোগ দ্বিতীয়বার আর আসবে না। গঙ্গা তার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসে আর বিশ্বাসও করে, তাই সে রাজি হয়ে যায়। ট্রেনে উঠে হেসে খেলে মুম্বাইয়ের উদ্দেশ্যে যেতে থাকে। তারা যখন ওখানে পৌঁছে যায়, রণবিক গঙ্গাকে একটা রেড লাইট এরিয়ায় নিয়ে আসে। গঙ্গা বুঝতে পারে না এখানের মেয়েরা কেন ছোট ছোট কাপড় পরে দাঁড়িয়ে আছে, তার খুব ভয় ভয় লাগে। তাই বলে, আমার অ্যাক্টিং করার দরকার নেই, বাড়ি নিয়ে চলো। তখন রণবিক বলে, আমার উপর ভরসা রাখো প্রিয়, তুমি এখানে একটু সময় বসো, আমি মাসির সাথে দেখা করে আসি। কিন্তু সমস্যা হলো অনেকক্ষণ হয়ে যায়, রণবিকের কোনো খোঁজই নেই। তাই গঙ্গা ঘরে গিয়ে মাসিকে বলে, কতক্ষণ হয়ে গেল একা বসে আছি, আমার খুব ভয় লাগছে। মাসি বলে, রণবিক ওই ঘরে আছে। গঙ্গা আস্তে আস্তে ঘরে গেলে একটা লোক পিছন দিয়ে হঠাৎ দরজা বন্ধ করে দেয়। গঙ্গা খুব চিৎকার করে বলে, দরজা বন্ধ করছো কেন? প্লিজ খোলো, প্লিজ প্লিজ খোলো। পরের দিন সকালে যখন শিলা মাসি ঘরে যায়, গঙ্গা বলে, মাসি আমি বাড়ি যাব। শিলা মাসি বলে, এটা পতিতালয়, এখানে যে একবার প্রবেশ করে সে আর কোনোদিন বেরোতে পারে না। তোর ভালোবাসার রণবিক তোকে আমার কাছে 1000 টাকায় বিক্রি করে দিয়ে গেছে, এখন থেকে তোর ধান্দায় বসতে হবে, 2 দিনের ভিতর প্রস্তুত হয়ে যা, না হলে জোর করে ইজ্জত নেওয়ার লোকও আছে এখানে। কিন্তু একটা কুমারী মেয়ে কখনোই এতে রাজি হয় না, তাই শেষ পর্যন্ত গঙ্গার সাথে জোর করে ইজ্জত নিয়ে সেই ঘরেই ফেলে রাখে। নিষ্পাপ মেয়েটির জীবনের স্বপ্ন আর ভালোবাসা যেন ওই এক রাতেই শেষ হয়ে যায়। গঙ্গা এখন বাড়ি পালাতেও পারবে না, কারণ তার মাথায় এখন যৌনকর্মীর সিল লেগে গেছে। আমাদের এই নিষ্ঠুর সমাজও তাকে মেনে নেবে না। গঙ্গার আর কোনো পথ থাকে না, তাই সে এই জীবন অ্যাকসেপ্ট করে নেয় আর তার সম্মান বিক্রি করার জন্য রাস্তার সামনে দাঁড়িয়ে যায়। এভাবেই কিছুকাল কাটানোর পর তার নাম গঙ্গা থেকে হয়ে যায় গাঙ্গু। তখন সেই ফুটফুটে মেয়েটা এখন খুব চালাক ও চতুর হয়ে গিয়েছে। সে এই কাজে এতটাই দক্ষ হয়ে উঠেছিল যে সবাই তার খুব প্রশংসা করত। তাই গাঙ্গু এখন নিজের মতো করেই চলতে চায়, ধান্দা বন্ধ করে মাঝে মাঝে বাকি মেয়েদের নিয়ে হলে সিনেমা দেখতেও যায়। এতে শিলা মাসিও তেমন কিছু বলতো না, কারণ গাঙ্গু ছিল কাঠিয়াবাড়ির হট ফেভারিট মেয়ে। যাই হোক, এভাবেই চলতে চলতে একদিন ভোরবেলা একটা লোক এসে ডাবল টাকা দিয়ে 1 ঘন্টার জন্য গাঙ্গুকে ঘরে নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো লোকটি সাইকো ধরনের, মাথায় একটু সমস্যা আছে মনে হয়, কারণ লোকটি যে কাজ করতে এসছে সেটা না করে গাঙ্গুকে মারতে থাকে আর খুব জঘন্যভাবে মারে। মেয়েদের চিৎকারই হয়তো লোকটার ভালো লাগে। এই চিৎকার শুনে সবাই বেরিয়ে আসে, কিন্তু শিলামাসি কিছুই বলে না, কারণ সে শুধু টাকাকেই চেনে, মেয়েদের কষ্টের কোনো দাম নেই তার কাছে।
সকাল হলে আমরা গাঙ্গুকে হাসপাতালে দেখতে পাই। লোকটি মেরে মেয়েটির অবস্থা খুব খারাপ করে দিয়েছে। তারা খোঁজ খবর নিয়ে দেখে লোকটির নাম আব্বাস খান। সে রহিম লালার লোক। রহিম ভাইকে মুম্বাইয়ের রাজা বললেও ভুল হবে না, কারণ এখানে নামি দামি লোক, সাথে পুলিশও তার কথায় উঠে বসে। তবে লোকটা খুব সুন্দর মনের মানুষ, তার ভিতর মনুষ্যত্ব বোধ আছে। গাঙ্গু সামান্য একটু সুস্থ হলে সে একদিন রহিম ভাইয়ের কাছে যায়, বলে তোমার লোক বিনা কারণে আমাকে খুব মেরেছে। কিন্তু রহিম ভাই তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ মেয়েটি ছিল একটা যৌনকর্মী। তখন গাঙ্গু তার বুকের ওড়না সরায়, আর আমরা দেখতে পাই সাইকো লোকটি তার শরীর পুরাটা কেটে দিয়েছে, যা চোখে দেখার মতো নয়। এটা দেখে রহিম ভাইয়েরও খুব খারাপ লাগে। তাই সে পিছনের লোকটিকে বলে, গাঙ্গুর ঘরের সামনে আমাদের একটা লোককে পাহারা দিতে বলো। আব্বাস খান যখন আবার আসবে আমাকে যেন খবর দেওয়া হয়। কিছুদিন যেতে না যেতেই কাঠিয়া বাড়িতে আবার আব্বাস আলী আসে, আর লোকটি সেদিন মাসিকে 4 গুণ টাকা দিয়ে গাঙ্গুকে ঘরে নিয়ে যায়। তখন সেই পাহারাদার রহিম ভাইকে ডেকে নিয়ে আসে। ভাই এসে আব্বাস খানকে তার গাড়ির সাথে মাথায় বারবার আঘাত করে রক্তাক্ত করে ফেলে। একটু পরে গাঙ্গু এসে বলে, শয়তান আমার কাজের টাকা দে। তাই বলে তার গলার চেন ছিঁড়ে নেয়। এলাকার লোকজন গাঙ্গুর এরকম রুদ্ররূপ দেখে মোটামুটি সবাই ভয় পেয়ে যায়। এদিকে শিলা মাসি অসুস্থ হয়ে পড়ে। পরের দিনই সে টাকা গুনতে গুনতে মারা যায়। তখন সবাই এসে বলে, ভালোই হয়েছে, স্বার্থপর মানুষ একটা। যাই হোক, শিলা মাসির জায়গায় গাঙ্গু এখন পুলিশদেরকে হ্যান্ডেল করে। কিছুদিন পর সবাই এসে গাঙ্গুকে বলে, এই এলাকায় যদি আমাদের কেউ ভালো চায় সে একমাত্র তুমি। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, তুমি এখন থেকে কারো খাট গরম করবে না, শুধু আমাদের পাশে থাকলেই হবে। সামনে কাঠিয়া বাড়ির ইলেকশন, তুমি আমাদের নেত্রী হয়ে ভোটে দাঁড়াও প্লিজ। গাঙ্গু অসহায় পতিতালয়ের মেয়েদের কথা ভেবে ইলেকশন করতে রাজি হয়ে যায়। তাই সে এখন গাঙ্গু থেকে গাঙ্গু বাই নামে পরিচিত হয়। এবার কাহিনী বর্তমানে চলে আসে। গাঙ্গুবাই তার জীবন কাহিনী শুনিয়ে মেয়েটিকে বলে, আমার হাতে লড়াই করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু তোমার কাছে আছে। হলুদ চকলেটটি খেলে এখানের হয়ে যাবে, আর নীলটা খেলে মারা যাবে, কারণ এতে বিষ মিশানো আছে। মেয়েটি চিন্তা ভাবনা করে বিষ খেতে চায়। তখন গাঙ্গুবাই বুঝে যায় মেয়েটি মরতে রাজি, কিন্তু এই ধান্দায় বসতে রাজি নয়। তাই সে মেয়েটিকে নিয়ে ওখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই রেশমিবাই বলে, পুরা 1000 টাকা দিয়ে কিনেছি আমি ওকে, ধান্দায় না বসলে হাত পা ভেঙে ভিক্ষা করতে বসিয়ে দেব। তখন গাঙ্গুবাই বলে, কাল আমার ঘরে গিয়ে 10,000 টাকা নিয়ে আসিস। তাই বলে মেয়েটিকে ওখান থেকে নিয়ে চলে আসে। আর বাসায় এসে ওখানের একটা লোককে কিছু টাকা দিয়ে বলে, মেয়েটিকে সুন্দরভাবে তার বাড়ি পৌঁছে দিও। পরের দিন আমরা দেখতে পাই রাজ্জাক নামের একটা ছেলে গাঙ্গুবাইয়ের ব্লাউজের মাপ নিচ্ছিল। প্রথম দেখাতেই দুজনের ভিতর কেমন যেন লেগে ওঠে। এরপর তারা আস্তে আস্তে বিভিন্নভাবে সময় কাটাতে থাকে। এভাবেই কিছুদিন চলতে চলতে তারা একে অপরকে খুব ভালোবেসে ফেলে। কিন্তু সমস্যা হলো ভোট মাথার উপর চলে আসছে। এদিকে কামাঠিপুরের বর্তমান প্রেসিডেন্ট রাজিয়া বাই, সে তার র্যালি বার করা শুরু করেছে। এখানে রাজিয়া বাইয়ের অন্যরকম একটা দাপট আছে। সবাই কেমন যেন তার ভয়ে ভয়ে চলে, কিন্তু গাঙ্গুবাই তার সিদ্ধান্তেও অটুট থাকে, সে ভোটে দাঁড়াবেই। তাই একদিন রাজিয়াবাই পুলিশদের গাঙ্গুবাইয়ের বাসায় রেড মারতে বলে, কিন্তু গাঙ্গুবাই বুদ্ধি করে ডাবল টাকা দিয়ে পুলিশদের কিনে নেয়। এই শুনে রাজিয়াবাই ডিরেক্ট গাঙ্গুবাইয়ের সাথে দেখা করতে চলে আসে, আর তাকে বিভিন্নভাবে ভয় দেখায়। বলে, আমার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর সাহস কি করে হয় তোর? আমি চাইলেই তোকে জেলের ভাত খাওয়াতে পারি, এমনকি মেরে ফেলতেও পারি। কিন্তু গাঙ্গুবাই কিছুই না বলে চুপ করে থাকে, আর শুধু সময়ের অপেক্ষা করে। দুদিন পর রাজিয়াবাইয়ের ভাষণ সভা থাকে, কিন্তু সেখানে কেউ হাজির হয় না। সব চেয়ার বেঞ্চ ফাঁকা পড়ে আছে, কারণ গাঙ্গুবাই এই দিনে তার এলাকায় সবাইকে ফ্রিতে সিনেমা দেখায়। তাই লোকজন ভাষণ শুনতে না গিয়ে সিনেমা দেখতে থাকে। ভাষণে লোক না আসায় রাজিয়াবাই খুব রেগে যায়। আর কিছুক্ষণ পরে সেখানে গাঙ্গুবাইও চলে আসে। বলে, সেদিন তুই খুব হুমকি দিচ্ছিলিস, আজ দেখিয়ে দিলাম আমি কি পারি। তবে দুঃখ করিস না, আসল খেলা তো ভোটের ফলাফলের দিন দেখা যাবে। তাই বলে সে ওখান থেকে চলে আসে। পরের দিন সকালে সে ছাদে ব্যায়াম করছিল। তখনই তার চোখ পড়ে খাঁচার ভিতরে একটা মেয়ে শুয়ে আছে। কারণ জানতে চাইলে তার মা বলে, মেয়েটি 16 বছরের মতন হয়ে গেছে, পুরুষরা তাকে দেখলে আর লোভ সামলাতে পারবে না। আমি চাই না আমার মেয়ে ধান্দায় বসুক, তাই ওকে সবসময় লুকিয়ে লুকিয়ে রাখি। কিন্তু এইভাবে কি লুকিয়ে রাখা যায়, আপনারাই বলুন। তাই গাঙ্গুবাই মেয়েটির বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসে তার প্রেমিক রাজ্জাকের বাড়িতে। বলে, আমার এই মেয়েটি ফুলের মতো পবিত্র, তার চরিত্রে কোনো দাগ নেই, আজ পর্যন্ত কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি। রাজ্জাক শুনে তো প্রথমেই না করে দেয়, কারণ সে গাঙ্গুবাইকে ভালোবাসে। রাজ্জাকের মা থালা ভর্তি গয়নাগাটি আর নগদ টাকা দেখে বিয়েতে রাজি হয়ে যায়। নিচে এসে রাজ্জাক গাঙ্গুবাইকে বলে, তুমি এটা কেমন করে পারলে? ইলেকশনের জন্য নিজের ভালোবাসাকেই বলি দিয়ে দিলে। কিন্তু গাঙ্গুবাই বলে, এটা তোমার কাছে শুধুমাত্র ইলেকশন হতে পারে, কিন্তু আমার কাছে এটা পতিতালয়ের মেয়েদের সম্মান এবং অধিকারের লড়াই।
এদের ভালোর জন্য নিজের ভালোবাসা তো কিছুই না, দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দিতে পারি। গাঙ্গুবাই পতিতালয়ে বরযাত্রী এনে ইতিহাস লিখে দিল, কারণ গত 100 বছরেও পতিতালয়ে কোনো মেয়ের এমন ভাবে বিয়ে হয়নি। রাজ্জাকের বিয়ে খুব ধুমধাম করে হয়, এতে অনেক মানুষের মন জয় করে ফেলে গাঙ্গুবাই। কিছুদিন পর ভোটের ফলাফলের অপেক্ষায় টেনশনে গাঙ্গুবাই তাস খেলতে থাকে। তখনই কিছু মেয়েরা এসে বলে, দিদি আমরা জিতে গেছি, তাড়াতাড়ি নিচে এসো। নিচে আসলে সবাই তাকে স্বাগত জানায়। তখন গাঙ্গুবাই বলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের ভালোবাসা আমাকে দেওয়ার জন্য, তবে আমি কথা দিচ্ছি এই ভালোবাসার ডাবল আমি তোমাদের ফেরত দিব। এখন থেকে কারো ভয় পাওয়ার দরকার নেই, আর তোমরা যে কোনো বিপদে পড়ে আমার কাছে আসলে আমি তোমাদের কখনোই নিরাশ করব না, কথা দিচ্ছি। এমন আরো সুন্দর সুন্দর কথা বললে সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। গাঙ্গুবাই এখন বেশ পাওয়ারফুল হয়ে গেছে, সে এলাকার অনেক নিয়ম কানুনও পরিবর্তন করছে। এখানে সবাই তাকে খুব সম্মান করে। সে কাঠিয়াবাড়িতে প্রথম নবরাত্রিও উদযাপন করে। সবকিছু মোটামুটি ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন রহিম ভাই গাঙ্গুকে ডাকে। এখানে এসে সে জানতে পারে দুজন সরকারি অফিসাররা আসছে কাঠিয়াবাড়ি খালি করার জন্য, কারণ ওর পাশেই স্কুল আছে। তারা বলে স্কুলে যাওয়া আসার সময় বাচ্চারা এসব দেখলে তাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তখন গাঙ্গুবাই বলে, আমাদের জন্য যদি স্কুলের খারাপ প্রভাব পড়ে তাহলে স্কুল পাশে থাকায় আমাদের এলাকায় ভালো প্রভাব পড়ে না কেন? কিন্তু অফিসাররা কোনো কথায় রাজি হয় না। রহিম ভাই তাদের অপমান করে তাড়িয়ে দেয়, কারণ স্কুলের নাম করে তারা কাঠিয়াবাড়ি খালি করে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করবে। গাঙ্গুবাইয়ের উপরে এখন 4000 পতিতা মেয়ের ভবিষ্যৎ, কারণ অফিসাররা যদি কাঠিয়াবাড়ি খালি করার সরকারি নোটিশ পেয়ে যায় তাহলে ওই মেয়েগুলো রাত থাকার কোনো জায়গায় থাকবে না। যেহেতু সরকারিভাবে কাজটা চলছে তাই রহিম ভাই কিছুই করতে পারবে না, যা করার গাঙ্গুকেই করতে হবে। তাই সে পরের দিন চলে যায় তাদের এলাকার ছোট ছোট মেয়েদের নিয়ে স্কুলে ভর্তি করতে, কিন্তু স্কুলের প্রিন্সিপাল তাদের ভর্তি করতে চাইছিল না। পাশে একটা সাংবাদিক বসেছিল। গাঙ্গুবাই তখন কিছু নীতিবান কথা বলে প্রিন্সিপালকে রাজি করিয়ে ফেলে। সেই কথাগুলো সাংবাদিকের খুব ভালো লাগে, তাই তিনি পরের দিন গাঙ্গুবাইয়ের ঘরে চলে আসে ইন্টারভিউ নেওয়ার জন্য। তার কিছুক্ষণ পরে সেই বাচ্চাগুলো এসে বলে, দিদি আমাদের স্কুল থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। গাঙ্গুবাই বলে, আমাদের নিয়ে একটা ছবি তোলো আর এটা পত্রিকায় ছাপিয়ে দাও, যাতে করে আমাদের কথা পুরো দুনিয়া জানতে পারে। কিছুদিন পর গাঙ্গুবাইয়ের একটা বেস্ট ফ্রেন্ড বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে মারা যায়। এখানে আসার পর থেকে গাঙ্গুবাই তার সাথে মিশে গেছিল, একেবারে দুই বোনের মতন থাকতো তারা। মেয়েটি মারা যাওয়ায় গাঙ্গুবাই খুব একা হয়ে পড়ে। এর কিছুদিন পর সাংবাদিক এসে গাঙ্গুবাইকে একটা সারপ্রাইজ দেয়, বলে সে গাঙ্গুবাইকে নিয়ে একটা বই লিখেছেন আর সেটা খুব জনপ্রিয় হয়েছে। এটা দেখে গাঙ্গুবাই ইমোশনাল হয়ে পড়ে, সাথে ওখানের অন্যরা খুব খুশি হয়। তখন সাংবাদিক বলে, এই সুযোগের সৎ ব্যবহার করা উচিত আমাদের। দুদিন পর আজাদ ময়দানে মেয়েদের অধিকার নিয়ে একটা সভা বসবে, তোমার ওখানে ভাষণ দিতে হবে, আমি তোমার নাম লিখে দিয়েছি ওখানে। গাঙ্গুবাই বলে, আপনি কি যে বলেন, অত লোকের সামনে আমি ভাষণ দিতে পারবো না, এসবের মধ্যে আমি জড়াতে চাই না ভাই, প্লিজ আমাকে মাফ করুন। কিন্তু পাশ থেকে তার বান্ধবীরা বলে, ভাষণ তোমাকে দিতেই হবে, তুমি ছাড়া আমাদের হয়ে কে লড়বে বলো দিদি। তখন সাংবাদিক একটা কাগজ বার করে দিয়ে বলে, ভাষণে কি কি বলতে হবে আমি সব এতে লিখে রেখেছি, এটা পড়ে তোমার মতো করে বললেই হবে। ভাষণের দিন এক এক করে সবার হয়ে গেলে এবার গাঙ্গুবাইয়ের পালা আসে। তখন সে কাগজটা পড়ে বলতে যায়, কিন্তু কেমন জানি হয় না, তাই সে নিজের মতন করেই বলতে থাকে। বলে, ভাষণ টাষণ দেওয়া আমার অভ্যাস না, সোজা পয়েন্টে আসি। এখানে বসা প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে, কেউ হয়তো বা ডাক্তার, কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ বা মদ, কাপড়, সাবান, খেলনা ইত্যাদি বিক্রি করে। আমাদের কাজ শরীর বিক্রি করা, আমরা তাই করি। তাহলে সবার আমাদের দোকানের সমস্যা কি? আমাদের কাছে আপনাদের ভালো এলাকা থেকেই পুরুষরা আসে, তাহলে আমাদের এলাকায় এত বদনাম কিসের? আপনারা জানেন পৃথিবীর সব থেকে পুরনো পেশা কোনটা? মেয়েদের শরীর বিক্রি করা। আমাদের ছাড়া তো স্বর্গেও শূন্য লাগে। আমাদের কাছে যখন কোনো পুরুষ আসে আমরা তার কোনো জাতি, ধর্ম, বর্ণ জিজ্ঞাসা করি না, গায়ের রং কালো হোক বা সাদা সেটা যাচাই করি না, ধনী গরিব সবার জন্য এক রেট। যখন আমরা কোনো উঁচু নিচু ভাব দেখি না, আমাদের কেন তোমরা নিচু ভাবে দেখো? শুধু আমরাই কেন আপনাদের সমাজ থেকে বাইরে? যদি আমরাই না থাকি তাহলে জঙ্গল হয়ে যাবে এই শহর। পুরুষরা পশুর মতন আচরণ করবে, নিজের লোকজনদের সাথে খারাপ ব্যবহার তো থাকলো, সাথে দর্শনও করতে পারে। কত পরিবারেতে শেষ হয়ে যাবে, আর আমাদের হিন্দু সভ্যতা একেবারে ধ্বংস হয়ে যাবে। এই সমাজে আপনাদের যতটুকু অধিকার আছে আমাদেরও তেমন থাকা উচিত, আর এর জন্য আমি লড়াই করেই যাব। এরকম আরো মূল্যবান কথা বলে গাঙ্গুবাই তার বক্তব্য শেষ করে। তার কথা যেন ওখানে প্রত্যেকটা লোকের হৃদয়ে ছুঁয়ে যায়।
সবাই তাকে হাততালি দিয়ে ধন্যবাদ জানায়। পরের দিন গাঙ্গুবাইয়ের বাসায় একটা নেতা দেখা করতে আসে, কারণ গাঙ্গুবাই এখন পুরা মুম্বাইতে ফেমাস হয়ে গেছে। ওই নেতা চায় গাঙ্গুবাই যেন এবার জাতীয় ইলেকশনে তাদের দলের হয়ে লড়ে। গাঙ্গুবাই তখন বলেন, বাবুজি, যেখানে ভোট চাইতে আসছেন এই এলাকার জন্য আপনি কি করেছেন? স্কুলের সাথে জড়িত নেতারা আমাদের ঘর ছাড়া করে দিচ্ছে। তখন ওই নেতা বলে, আমার হাতে কিছুই করার নেই বোন, সুপ্রিম কোর্টও আপনাদের বিরুদ্ধে রায় দিয়েছেন। তখন গাঙ্গুবাই রেগে যায়, কিন্তু নেতা বলে, ঠান্ডা হও, ঠান্ডা হও, আগে আমার পুরা কথা শোনো। এর একটা উপায় আছে, দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে। উনি চাইলে সব সম্ভব। আমি আপনাকে ওনার সাথে দেখা করার ব্যবস্থা করে দেব, আপনি শুধু ভোটে আমাদের পাশে থাকবেন। গাঙ্গুবাই রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, এবার ভোটে তুমিই জিতবে। কিছুদিন পর সে যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যায়, ট্রেনে উঠে তার খুব ভালো লাগে, কারণ 15 বছর পর সে কাঠিয়াবাড়ির বাইরে পা রাখছে। যাই হোক, প্রধানমন্ত্রীর সাথে মিটিং করার সময় তিনি বলেন, হ্যাঁ গাঙ্গুবাই, বলো তোমার কি সমস্যা? তখন গাঙ্গু বলে, যৌনকর্মীদের সমাজের সব ধরনের অধিকার চাইতে আসছে আপনার কাছে। প্রধানমন্ত্রী বলে, এটা অসম্ভব, কারণ বেশ্যাবৃত্তি সমাজে খারাপ প্রভাব ফেলে। তখন গাঙ্গুবাই বলে, স্যার, যতদিন এই সমাজ আছে ততদিন এই বেশ্যাবৃত্তি থাকবে। আমরা দুজন এখানে কথা বলছি ঠিক আছে, কিন্তু দেশের কোনো না কোনো জায়গায় মেয়েদের বেচাকেনা হচ্ছে। শাস্তি তো তাদেরই পাওয়া কথা, কিন্তু শেষ পর্যন্ত শাস্তি পায় ওই নিষ্পাপ মেয়েটি। আমাদের কাছ থেকে সবকিছুই কেড়ে নেওয়া হয়, ইজ্জত থেকে শুরু করে ব্যাংক, হাসপাতাল, স্কুল, এমনকি রেশন কার্ড, সবকিছুই। বাকি থাকে শুধু ঘরটা, কিন্তু শেষ পর্যন্ত সেটাও আপনারা কেড়ে নিতে চান? বলতে বলতে গাঙ্গুবাইয়ের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। প্রধানমন্ত্রী ভেবে চিন্তে বলে, ঠিক আছে, তোমাদের আর কেউ ঘর ছাড়া করতে পারবে না, আর আইনি অধিকার নিয়ে আমি কমিটির সাথে কথা বলবো। এরপর আমরা দেখতে পাই এলাকার সবাই গাঙ্গুবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। তার মানে প্রধানমন্ত্রী কামাটিপুরা ওই মেয়েদের নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে, সাথে আইনি অধিকারও। এই সব কিছুই সম্ভব হয়েছে গাঙ্গুবাইয়ের জন্য। সবাই তার নামে জয়ধ্বনি দিচ্ছিল, এমনকি তার চরম শত্রু রাজিয়াবাইও তাকে স্যালুট করে। গাঙ্গুবাই এই মহান কাজের জন্য তার নামে বড় বড় পোস্টার তৈরি হয়েছে, আর সারা জীবন এই কামাটিপুরা সে ইতিহাস হয়ে থাকবে। তাই এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লাগে দয়া করে আমার এই নতুন চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।